হতো। কিছু কিছু মানুষ দেখবেন ভীষণ সেন্সিটিভ হয়, মানে একটুতে তাদের হয়তো মনে কিছু লেগে যায় বা কষ্ট পেয়ে যায়। ঠিক একই রকম ভাবে মানুষের শরীরে খুব সেন্সিটিভ যদি কিছু থাকে সেটা হচ্ছে নার্ভ। সেন্সিটিভ মানুষদের যেরকম ভীষণ যত্নে রাখা দরকার, আমাদের নার্ভের যত্নটাও কিন্তু ভীষণ স্পেশাল হওয়ার দরকার। যখন ট্রিটমেন্টটা খুব স্পেশাল হওয়ার দরকার, যখন কেয়ারটাও খুব বেশি রাখার দরকার, তখনই কিন্তু অবশ্যই আমাদের মনে পড়ে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের নাম। কারণ সত্যি এখানে খুব যত্ন সহকারে আপনার সমস্যার সমাধান করা হয়। একেবারে গোড়া থেকে আপনার রোগের উৎসকে খুঁজে বের করে তার ট্রিটমেন্ট করা হয়। এতটা জোরের সাথে এ কারণে বলছি, বা এতটা যত্নের কথা এ কারণে বলছি, বহু ক্ষেত্রে প্রত্যেকটি অনুষ্ঠানে আমরা কিন্তু দুজন বা তিনজনের তো ফোন পাই যারা কিন্তু বলেন দীর্ঘদিন ধরে ডাক্তারবাবুদের কথা শুনছি, দীর্ঘদিন মেডিসিন খাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত সুস্থ হচ্ছি না। শেষ পর্যন্ত দেখা যায় ট্রিটমেন্টটাই হচ্ছে ভুল, বা যে মেডিসিন নেওয়া হচ্ছে সেই মেডিসিন আদৌ তার জন্য কোনো কাজ করছে না। তখনই কিন্তু সত্যি খুব খারাপ লাগে যে যখন আপনার ভালো থাকার প্রয়োজনীয়তা রয়েছে এত বেশি পরিমাণে আপনার পরিবারের জন্য, তখন কেন এতটা সময় ব্যয় করার পরেও আপনি ভালো হতে পারলেন না। আমরা বলি সময় সব থেকে বেশি মূল্যবান, তাই সময়কে কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। আর সে কারণেই যোগাযোগ করুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে, কারণ বাঁচবে আপনার সময় এবং আপনি সেই গুরুত্বপূর্ণ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে অবশ্যই করতে পারবেন। রোগের পিছনে বা ট্রিটমেন্টের পিছনে অযথা সময় নষ্ট করবেন না। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বা সমস্যা নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, কিন্তু তার মধ্যে ওই যে বললাম খুব সেন্সিটিভ কিছু বিষয় রয়েছে, নার্ভ। আজকে নার্ভের কথা আলোচনা করব, কিভাবে আমাদের নার্ভের যত্ন নেওয়া দরকার, বা নার্ভের ঠিক কি কি ধরনের সমস্যা আসে, আর যখন নার্ভের সমস্যা আপনার ধরা পড়ছে তখন এনবিপির চিকিৎসকেরা কতটা আপনার পাশে রয়েছে। একটু ডাক্তারবাবু থেকে নার্ভের কিছু প্রবলেম নিয়ে একটু আজকে আলোচনা শুনবো। দেখুন, যখনই কথা নার্ভের যদি সমস্যা নিয়ে হয়, তো প্রথম আমাদের সাবজেক্টের জায়গায় যেতে হয় কি আজকে নার্ভের যে প্রবলেমটা, আসল প্রবলেমটা কি। ম্যাক্সিমাম যে আমরা পেশেন্টের ফোন পাই, ডাক্তারবাবু আমি অনেক দিন ধরে সমস্যা নিয়ে ভুগছি, নার্ভের ওষুধ খাচ্ছি, দীর্ঘদিন ধরে খাচ্ছি, তারপরেও কিন্তু সুস্থ হতে পারছি না। আর কেউ 8 বছর ধরে খাচ্ছে, কেউ 5 বছর ধরে খাচ্ছে। আলটিমেটলি তারা যে ওষুধ খাচ্ছে সত্যি ভালো হতে পারছে না। কেন কি সত্যি আপনি ভালো এই কারণের জন্য হতে পারছেন না, কারণ কি আপনি কোনো নার্ভের জন্যে ওষুধ আপনি যে খাচ্ছেন সেটা শুধু আপনি ঘুমানোর জন্য ওষুধ খাচ্ছেন। আজকে আপনার রাত্রিবেলা যদি ঘুম যদি ঠিকঠাক যদি হয়ে যায়, একটা পেশেন্ট যদি আপনার অশান্তি করছে, সেই পেশেন্টকে যদি আপনি বলেন কি সবসময় শুয়ে পড়ুন, পেশেন্ট এমনি ভালো থাকবে, বাড়ির লোক ভাবে বা আমার পেশেন্ট কিন্তু খুব ভালো রয়েছে। কিন্তু আপনি জানেন না, এই যে ঘুমের বড়ি খাওয়ার পর এই পেশেন্ট যখন বন্ধ করবে তখন সেই পেশেন্টে কীরকম অ্যাটিটিউড হবে আর কীরকম সে মানে সামনে আপনার সামনে আসবে সেটা আপনার আন্দাজা নেই। দেখুন, নার্ভের যে সমস্যাটা আপনাকে বলবো কি, আজকে যদি কোনো মানুষের যদি শরীর জন্ম নেবার সময় শরীরের মধ্যে যদি ধরুন 100 যদি নার্ভ আছে, তো সেখানে আমরা কি করতে পারি, আমরা 101 নার্ভ করতে পারি না। কিন্তু এই যে 100 যে নার্ভটা রয়েছে, এই 100 নার্ভের কাজগুলো কী থাকে, এই 100 নার্ভসের কাজ থাকে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটা করে দেওয়া। আজকে ব্রেনের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলি কি করছে, আমাদের হার্টের মধ্যে যে ব্লাড যে ফ্লোটা রয়েছে সেটাকে কিন্তু ঠিক ক্লিয়ার রাখে। ঠিক ওই রকমই প্রত্যেক কিন্তু নার্ভে কিন্তু ঠিক আলটিমেটলি ওরই কাজ আছে। আজকে ধরুন যদি লাম্বার স্পন্ডাইলিসিস যদি হয়ে থাকে, কারো পেশেন্টের যদি নার্ভের সমস্যার জন্য ওনার পায়ের সমস্যা নিয়ে যদি ভুগতে হচ্ছে, তো আপনি বুঝে যান ওনার ব্লাড সার্কুলেশনটা বন্ধ হচ্ছে। তো রক্ত সঞ্চার যখনই বন্ধ হবে আপনার কি হবে, ধরুন আপনি এই আঙুলের মধ্যে নার্ভ রয়েছে, এখানে আপনি জোর করে একটা গার্ডার লাগিয়ে নিন, হ্যাঁ, চিপে রাখুন। দেখুন আপনার সামনে যে পোর্শনটা রয়েছে যেখানে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, সেখানে আস্তে আস্তে রেড হয়ে যাবে, আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে, আলটিমেটলি এই জায়গাটার সেন্সটা মরে যাবে, মানে আপনার কোনো রকম এর মধ্যে আর সেন্স নেই। আপনাকে কী করবেন, আপনি সেই সময় ব্লাডকে পাতলা হওয়ার জন্য ওষুধ খাবেন। কিন্তু যদি গার্ডার যদি খুলে দেওয়া হতো সমস্যা মিটে যেত। তো আয়ুর্বেদ ঠিক ওই জায়গাটায় কাজ করে, মানুষের রুটের মানে রোগ যে আছে না, যে রোগের রুটটা কী রয়েছে এই রুটের উপরে কাজটা করে। আজকে এই কারণের জন্যে এনবিপিতে নাম্বার অফ পেশেন্ট রয়েছে, এনবিপিতে চিকিৎসকরা মানে পেশেন্টকে এত ভালো করে দেখে, সে কারণের জন্য আজকে এত ভিড় রয়েছে। তো কারণটা শুধু একটাই,
নার্ভে যদি কোনো প্রবলেম আছে আগে জানুন কি নার্ভে কোন জায়গাটা সমস্যা রয়েছে। আজকে ঠিক নার্ভের মধ্যেই একটা প্রবলেমটা যেমনি পার্কিনসন, আমরা বলে থাকি পার্কিনসন কোনো ডিজিজ নয়, ব্রেনে যে সেল রয়েছে সেখানে ডোপামাইন দরকার হয়, এই সেলের যদি ডোপামাইন যদি পায় পার্কিনসন মতন কোনো রোগ হয় না। ঠিক ওই রকমই নার্ভে হাজার রকম রোগ হয়, ঠিক না? তো আপনার মোটামুটি এটা বুঝতে পারলেন কি আপনি ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখতে হবে। আর এই ব্লাড সার্কুলেশনটা কীভাবে রাখবেন, উইদাউট মেডিসিন আপনি ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখবেন, কী রকম আপনাকে নিজের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে সেটা ইম্পর্ট্যান্ট আছে। আপনি একটা চিকিৎসক কাছে গেলেন, তারা ভালো করতে পারলো না, আলটিমেটলি আপনি একটা সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছেন, সেখানে আপনাকে পাগল হওয়ার জন্য আপনাকে ওষুধ খাওয়াচ্ছে বা আপনাকে ঘুমের জন্য ওষুধ খাওয়াচ্ছে, এই ভুল কাজ করবেন না। নাহলে যে সেলগুলো রয়েছে না, এই সেলগুলো আরও ড্যামেজ হয়ে যাবে। আপনার জানুন যে সেলটা আপনার কাজ করছে না, সেটা কী করে আমরা কাজ করাতে পারি। এখানে এটা করবেন না কি সেলকে ড্যামেজ করে ফেলেন, ড্যামেজ করে দেওয়ার ফল দেখবেন আপনি বেঁচে তো রয়েছেন, কিন্তু যেমনি একটা পেশেন্ট যেমনি কোমাতে চলে যায়, অজ্ঞান হয়ে যায়, আর কোনো সেন্স থাকে না, সব কিছু দেখতে পাচ্ছে বুঝতে পারছে কিন্তু কোনো রকম কথা বলতে পারছে না। কারণটা হচ্ছে ব্রেনে যে সেলগুলো, যেখানে আমাদের সেলের যে কাজ থাকে কী রকম কোন সময় কোন কথা বলতে হয়, এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। এই কারণের জন্য পেশেন্ট কিন্তু কোমাতে চলে যায়। আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে যারা কিন্তু কোমাতে চলে গেছে। পেশেন্টের পার্টি লোক আমাদের চেম্বারে এসে দেখা করছে আর তারা কিন্তু পেশেন্টটা সুস্থ রয়েছে। কারণটা কি, আমরা ওয়ার্ক করছি নার্ভের উপরে। আপনি নার্ভে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি নিজেই জানেন না কি নার্ভের সমস্যাটা কি রয়েছে, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। অবশ্যই আমরা ঠিক এই বিষয়ে আলোচনায় কিন্তু ফিরবো যে নার্ভের সমস্যা, আপনি যে মেডিসিন নিচ্ছেন তার থাকতে পারে হাজারো সাইড এফেক্ট যুক্ত কোনো ট্রিটমেন্টে থাকবেন নাকি একেবারে প্রাকৃতিক ট্রিটমেন্টে থাকবেন, সব বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। তবে তার আগে কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, আমার নাম শান্তনু চক্রবর্তী, সোদপুর থেকে বলছি। একটু জোরে বলবেন শান্তনু বাবু, কোথা থেকে ফোন করছেন? সোদপুর থেকে ফোন করছি, 42 বছর বয়স আমার। আচ্ছা বলুন কি প্রবলেম? লাস্ট 2 বছর আগে আমার একটা ব্ল্যাক আউট হয়ে যাওয়ার সমস্যা হয়েছে। ব্ল্যাক আউট? এই ক্ষেত্রে হ্যাঁ, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম। তো সেক্ষেত্রে হসপিটালে ভর্তি হই এবং ইইজি রিপোর্ট করানো হয়। সেখান থেকে বলা হয় যে আমার এপিলেপসি রোগ ধরা পড়েছে। সেখান থেকে ডাক্তার তার পরবর্তীকালে আমাকে ওষুধ দেয়, লেভিপিল বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমাকে দেয় এবং সেটা কন্টিনিউ খাওয়া দাওয়া করছি। কিন্তু মাঝে মাঝে ওটা কিন্তু পিওর হয়নি, আমার মাঝে মাঝে ব্ল্যাক আউট হওয়ার সমস্যা থাকছে এবং আমি এটা কতদিনের ওষুধটা খাবার এবং কিভাবে আমরা এটা রিকভার করবো সেটা ডাক্তারের কাছে আমার কাছে জানতে চাওয়ার জন্য। আচ্ছা, আপনার যে ইসিজি রিপোর্ট হয়েছিল, ইসিজি রিপোর্টের মধ্যে কি সমস্যা বলেছিল? ডাক্তার ইসিজি নয়, ইইজি রিপোর্টটা, সেই রিপোর্টের মধ্যে কি এসেছিল? যে আমার ওটা আমার এপিলেপসি রোগ ধরা পড়েছে। কি রোগ? এপিলেপসি রোগ। এপিলেপসি রোগ। তা এখন কি আপনি এখন অ্যাটাক হয় এগুলো? না, খুব কম, মাঝে মাঝে ধরুন 6 মাসে একবার হলো বা 3 মাসে একবার হলো, এরকম একবার মাঝে মাঝে হয়তো ব্ল্যাক আউট হয়ে যায়। আচ্ছা, কোনো সেভাবে সমস্যা নেই, কিন্তু ওষুধটা কিন্তু কন্টিনিউ খেয়ে যাচ্ছে, দিনে 3টে করে। স্টুলটা কেমন হয় আপনার? পেট পরিষ্কার হয়? না, পেটটা সেভাবে পরিষ্কার হয় না। হ্যাঁ, আর ইউরিনটা কেমন হয়? ইউরিন নরমাল আছে। ইউরিন নরমালটা হয়। আপনি কোনো রকম নেশা করেন? সিগারেটের নেশা আছে। ইমিডিয়েট বন্ধ করুন যদি সিগারেটের যদি নেশা করে থাকেন। আর আপনাকে কি, আপনার বাড়ি কোথায় বললেন? সোদপুর। আচ্ছা, সোদপুরে যদি থাকেন আপনি খুব বেশি দূরে নয়, আমাদের যে হেড অফিস রয়েছে মধ্যমগ্রামেই, সেখান থেকে খুব বেশি পাশেই রয়েছে সোদপুরে। আপনি দেখুন এই যে সমস্যা নিয়ে বলুন এপিলেপসির যে সমস্যাটা যে ইজি রিপোর্টের মধ্যে আপনি পেয়েছেন, তো দেখুন আপনাকে একটা কথা বলে দিই, আপনি নিজে জানেন আর আপনার ডাক্তারও নিজে বলে দিয়েছে কি যতদিন বাঁচবেন আপনাকে এই ওষুধটা খেয়ে যেতে হবে। মানলাম আপনি খেয়ে গেলেন, খেয়ে যাওয়ার পর আপনার অ্যাটাকটা আসলো না, কিন্তু যে কোনো মেডিসিন আপনি যখন কন্টিনিউ করে যাবেন না, আপনার বডিতে মধ্যে যখন রেসিস্ট করে যাবে তখন সেই মেডিসিন আর কাজ থাকবে না, তখন আপনার কী হবে, আবার অ্যাটাক আসবে। এবার কী হবে, আপনার ডাক্তার কী করবে, ওষুধ ডোজটা বাড়িয়ে দেবে। পার্টিকুলার আপনার কি হচ্ছে, ইপিলেপসি ট্রিটমেন্ট করতে হবে। আপনি ইপিলেপসি কোনো ট্রিটমেন্ট করছেন না, আপনি কি করছেন, সিমটমসে চিকিৎসা করছেন যাতে আমার অ্যাটাকটা না হয়। আপনার ডাক্তার কী বললো, সারা জীবন কিন্তু ওষুধটা খেয়ে যান, এটা কোনো রোগ হয় না। একটা ডাক্তারের কাছে যখন আমরা গেলাম, নির্দিষ্ট একটা টাইমের মধ্যে আপনাকে বলবে কি এই রোগটা আমি এতদিনের মধ্যে আপনার মোটামুটি একটু সলভ হবে। আমি বলবো একদম লাস্ট ডেট বলতে পারে না কি আমি এর মধ্যে করে দেবো, হয়তো ম্যান টু ভ্যারি করে, পার্সন টু পার্সন, কারো 1 মাস দেরি হতে পারে, কারো 1 মাস কম হতে পারে, কিন্তু অ্যাপ্রক্স একটা সেই টাইম পিরিয়ডের মধ্যে সেই ডিজিজের ট্রিটমেন্ট করলে কিন্তু ভালো হয়। কিন্তু আপনি যেটা করছেন সেটা কিন্তু কোনোদিন আপনি ভালো হতে পারবেন না। একটা মাথায় রাখুন, সবথেকে আগে আপনাকে বলবো কি আপনি যে সিগারেট খাচ্ছেন তাকে বন্ধ করুন, সিগারেট খাওয়াকে, আর স্টুল সবসময় পরিষ্কার রাখুন, ঠিক আছে? মলমূত্র কিন্তু চেপে রাখবেন না, যখনই আপনার মলমূত্র পাবেন তখন কিন্তু আপনাকে সেটা
ত্যাগ করতে হবে। তার সাথে সাথে আপনাকে কিন্তু ইপিলিপসি ট্রিটমেন্ট করতে হবে, যেটা আয়ুর্বেদ মধ্যে রয়েছে। খুব সুন্দর চিকিৎসা আছে, কিছু মেডিকেশন রয়েছে, তার সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি পার্ট রয়েছে, যেখানে শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ রয়েছে, যেখানে আপনি ইপিলিপসির মতো সমস্যা নিয়ে আপনি কিন্তু ভালো হতে পারবেন। ঠিক আছে, প্রতি সোমবার আর শুক্রবার আমাদের মধ্যমগ্রামে চেম্বার হয়। আগামী শুক্রবার দিন চেম্বার আছে, একটু ফোন করে হেল্পলাইন নাম্বারে জেনে নিন কটার সময় আসলে আপনার সুবিধা হবে আর কোন সময় আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাবেন, সেটা এসে দেখা করুন। প্রিভিয়াস যে আপনার রিপোর্টটা বলেন ইজি রিপোর্ট, সেটা অবশ্যই আপনি নিয়ে এসে দেখা করবেন। অবশ্যই। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি ভবানীপুর থেকে বলছিলাম। ম্যাডাম, একটু আমার রিসেন্ট যেটা প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে আমার দিনের বেলা অতটাও টয়লেট হয় না, বাট রাতের দিকে আমি জল খাই না, আমার তাও প্রায় 5-6 বার উঠতে হয় বাইরে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? তো এতে করে ঘুমটাও আমার ঠিকঠাক হয় না। আমার ভবানীপুরে বাড়ি। টয়লেট বলতে গেলে ইউরিন তো? না, উদয়নারায়ণপুর ভবানীপুর যেটা আছে ওই দিকটায়। আচ্ছা, আপনার টয়লেটে যে কথাটা বললেন সেটা আপনি ইউরিন বলছেন তো? বুঝতে পারছি। ইউরিন পাসের জন্য ওটা হয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউরিন পাসের জন্য। ওকে। সারা দিন আপনার হয় না, রাত্রি বেলাটা হয়, তাই তো? না, মানে সারাদিন এমনি নরমাল লিমিটে যেরকম হয় ঠিক আছে, বাট রাতে ওইটুকু সময়ের মধ্যে 5-6 বার উঠতে হয়। আচ্ছা, তো আপনি সারাদিন কি করেন? সারাদিন কাজের মধ্যে থাকি। কতটা জল খান আপনি সারাদিনে? কিন্তু কিছু মনে হয় না। সারাদিনে আপনি জল কতটা খান? 3 থেকে 3.5 লিটার। আচ্ছা, আপনি যে কাজ করেন সেই কাজের মধ্যে কি আপনি এসি ঘরে করেন না নন এসি দিয়ে? হ্যাঁ, এসিতেই থাকি। দেখুন, সবথেকে বড় জিনিস কি হয়, আমরা যখনই এসিতে না, কখনো এসি থেকে নন এসিতেও আসতে হয়, আবার এসিতেও যেতে হয়। আচ্ছা, কোনো ইউএসজি রিপোর্ট করেছেন? সোনোগ্রাফি রিপোর্ট? না। একটা ইউএসজি রিপোর্ট করান, ঠিক আছে? ইউএসজি হোল অ্যাবডোমেনে একটা রিপোর্ট করবেন আর একটা ইউরিন রিপোর্ট করবেন, রুটিন অ্যান্ড কালচার, ঠিক আছে? এই দুটো রিপোর্ট করেই আপনি এক করবেন ল্যান্সডাউন চেম্বারে, ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের চেম্বার আছে, যেখানে প্রতি বৃহস্পতিবার। উদয়নারায়ণপুরের দিকে, ওখানকার কাছাকাছি আমি কোথায় পাবো? উদয়নারায়ণপুর বলতে গেলে আপনার সাউথ কলকাতা বলছেন তো? না 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 না, এটা হাওড়ার দিকে। আচ্ছা আচ্ছা, উদয়নারায়ণপুর, তাহলে আপনার হবে বালটিগুড়ি বাজার, এই দাসনগর বালটিগুড়ি বাজারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেখানে প্রতি বুধবার, মানে কালকেই আপনার আমাদের চেম্বার আছে। হ্যাঁ, কোনা 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 নয়, এটা হচ্ছে সলভ মোড়, ঠিক সলভ মোড়ের পরে মোড়টা, যে রাস্তাটা আপনার বাঁকড়া দাসনগরের দিকে যাচ্ছে। হ্যাঁ, একদম বালটিগুড়ি বাজারে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তাহলে আপনাকে ডিটেলস একদম বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ইউএসজি রিপোর্টটা করবেন আর ইউরিন রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটা করবেন। দেখুন, আপনি যে সমস্যা নিয়ে সাফারিং করছেন, এখানে কি হয়, ম্যাক্সিমাম কেসেই আমরা পাই এটা ইউটিআই সমস্যা থাকে, যাকে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই ইনফেকশনের মধ্যে কি হয়, আপনার হয়তো অনেক সময় বারে বারে কিন্তু পেচ্ছাপটা পাবে, বা অনেক সময় কি হয় পেচ্ছাপটা পায় না। দেখুন, আপনার যখনই আমরা বাথরুমে যাই তখন আমরা কি করি, বা বাড়িতে আমরা যখন ঢুকি তখন কি করি, আমরা জামা কাপড় চেঞ্জ করি। জেন্টস যদি আছে সে হাফ প্যান্টে যায়, যদি লেডিস আছে তার নাইট ড্রেসে যায় বা নাইটি ইউজ করে। তাতে কেন করে, বডিতেও কিন্তু রিল্যাক্সেশন একটা দরকার আছে। তো আপনি যখন একটা কাজের মধ্যে রয়েছেন না, তো মাইন্ড একটা কনসেপ্ট আছে কি আপনি সবসময় কাজের মধ্যে ফোকাস রাখছেন। এবার সেই সময় আপনার কি হচ্ছে, জল খাওয়া ভুলে যাচ্ছেন, আপনি ইউরিন করতে আপনি ভুলে যাচ্ছেন, সবসময় কিন্তু আপনি কাজে একটা প্রেশারের মধ্যে রয়েছেন, জামা কাপড় পরে রয়েছেন, তার মধ্যে ঘেমে আছেন, তার মধ্যে এসি চলছে, অনেক রকম ফ্যাক্টর আছে, ঠিক আছে? আপনার যখন ইউরিন দিনের বেলা যেটা হচ্ছে না, সেটা আমাদের যদি ঘাম যদি বেশি হয়ে থাকে, জল আপনার শরীর থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে, তো যে কারণের জন্য কী হচ্ছে, আপনার ইউরিন কিন্তু পাস হচ্ছে না। তো আপনি দুটো রিপোর্টটা করে, দুটো রিপোর্ট করলেই আপনি কিন্তু জানতে পারবেন এই সমস্যাটা কেন হচ্ছে। পার্টিকুলারলি আপনাকে ডায়াগনোসিসটা হওয়া খুব দরকার। ডায়াগনোসিস যদি না হয়ে থাকে, এইরকম যদি আপনি হুটখাট করে যদি কোনো ওষুধ খেতে চালু করে দেন, তাহলে কিন্তু আপনার শরীর উল্টো হতে পারে। আমি আপনাকে বলবো এইসব না করে ইমিডিয়েট আপনি একটা ইউএসজি রিপোর্ট করান, আর আপনার ইউরিন রিপোর্টটা করে আপনার যে সামনে যে চেম্বারটা রয়েছে সেটা হচ্ছে বালটিগুড়ি বাজারে, যেখানে প্রতি বুধবার সকাল 12টা থেকে 3টে অবধি রুগী দেখা হয়, সেখানে এসে দেখা করুন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, স্যারের সঙ্গে একটু কথা বলবো। একদম বলবেন। আপনি কোথা থেকে ফোন করছেন বলুন? বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে, প্রবলেমটা বলুন। প্রবলেম হচ্ছে আমার স্ত্রীর হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় এবং ফুলে।
আচ্ছা, ওনার বয়স কত? হ্যাঁ, ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে 62। 62। কোনো মেডিসিন খাচ্ছেন এর জন্য? হ্যাঁ কোনো ওষুধ খাচ্ছেন এর জন্য? হ্যাঁ, ওষুধ খাচ্ছে, লাগাতে খাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না সেরকম ভাবে। ভালো থাকছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বলছেন ডাক্তারবাবু, শুনুন আপনি আপনি। কোনো রকম এক্সরে রিপোর্ট করেছেন কি? যেই জায়গাটা ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে বা কোমরে ব্যথা আছে, তার কোনো এক্সরে রিপোর্ট হয়েছে, ছবি তোলা হয়েছে? ডাক্তারবাবু, কোনো পায়ের ছবি তুলেছেন আপনার ওয়াইফের জন্য? হ্যাঁ, ও যে হাঁটুর মালাই চাকির ভিতরে যে জেল থাকে, সেই জেলটি বলছে দুটো পায়েরই শুকিয়ে গেছে। হ্যাঁ, তো এবার আপনিও জানতে পেলেন কি ওনার সমস্যাটা। এবার আপনি টিভিতে শুনুন, আপনি টিভিতে শুনুন, কেন কি আপনার ফোনে আমরা একটা কথা বলছি, আপনি একটা আলাদা কথা উত্তর দিচ্ছেন। তো এই কম্বিনেশনটা যদি না হয় তো আপনি বুঝতে পারবেন আর আমাকেও আপনি কনফিউজ করে ফেলবেন। তো যেটা হচ্ছে আপনার যে ডায়াগনোসিসটা আপনি বুঝতে পারলেন কি ওনার ফ্লুইডটা শেষ হয়ে গেছে। এবার আপনি ডায়াগনোসিস করে জানতে পারলেন কি ওনার ফ্লুইড শেষ হয়ে গেছে। আপনি এখন কি করছেন প্রেজেন্ট করছেন কোনো রকম ব্যথা বুড়ি খাচ্ছেন। তো ব্যথা বুড়ি খাবার করানোর জন্য কি হচ্ছে, আপনার ব্যথাটা কমে যাচ্ছে। যেটা বললেন আপনি কম বেশি করে আমি ওষুধ খাচ্ছি কিন্তু ভালো থাকছি, কিন্তু সেটা করলে হবে না। আপনার পার্টিকুলারলি ট্রিটমেন্ট করতে হবে যে ফ্লুইডটা কী করে তৈরি করা হয়। যেখানে আপনার মডার্ন মেডিসিন কি বলে, নি রিপ্লেসমেন্ট করতে। আজকে যেখানে বলে দেওয়া হয়েছে কি আপনি হাঁটু চেঞ্জ করুন, আদারওয়াইজ কিন্তু ভালো হতে পারবেন না। আমাকে একটা লোক দেখান যারা কিন্তু হাঁটু অপারেশন করে নেওয়ার পর কিন্তু ভালো রয়েছে। ম্যাক্সিমাম কেসের মধ্যে দেখতে পাই আমরা কি অপারেশন করে দেওয়ার পর কিন্তু যে অবস্থা ছিল তাতেই কিন্তু খারাপ হয়ে গেছে। কারণটা হচ্ছে কি ন্যাচুরাল যে একটা আমাদের জোর থাকে না, অপারেশন করে নেওয়ার পর ওই জোরটা কিন্তু নষ্ট হয়ে যায়, যে কারণের জন্য কি হয় এই সমস্যার সমাধান হয় না। আপনাকে পার্টিকুলারলি ফ্লুইডের ট্রিটমেন্ট করতে হবে যাতে আমার জেলটা তৈরি হোক, আর এর জন্যেই আপনাকে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করতে হবে। কেন কি আয়ুর্বেদ ট্রিটমেন্টের কাছে বলতে পারেন গড গিফট মতন জিনিসটা রয়েছে, যেটা হচ্ছে জানুবস্তি। পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট আছে জানুবস্তি, সেটা যদি করা হয় তাতে ওনার কী হবে, আপনার ফ্লুইডটা তৈরি হবে। যখন ফ্লুইড তৈরি হবে তখন কী হবে, ব্যথাটা চলে যাবে। আজকে ওনার হাড়গুলো ঘষণ খাচ্ছে, এই হাড়ের মধ্যে যখন মাঝখানে যে মালাই চাকিটা রয়েছে, এই ফ্লুইডটা যখন শেষ হয়ে গেছে, ফ্লুইডটা যখন ভরে যাবে তখন তো ঘষণ খাওয়াটা বন্ধ হয়ে যাবে, আর ঘষণ খাওয়াটা যখন বন্ধ হবে তখনই কিন্তু ব্যথা যন্ত্রণাটা চলে যাবে। তো আপনি ব্যথা বড়ি না খেয়ে আপনি ফ্লুইডের ট্রিটমেন্টটা করুন, ঠিক না? যদি আপনার মনে হয় কি আমি এনবিপিতে গিয়ে আমি ফ্লুইডটা ভালো তৈরি করতে পারবো, তাহলে কিন্তু আসবে। ব্যথা বুড়ি খেয়ে কী হবে, আপনি পাড়া দোকানের মধ্যেও কিন্তু ব্যথা বুড়ি রয়েছে, তাহলে আমার কাছে তো এসে কোনো লাভ নেই। আর যদি ভালো করতে চান তাহলে এসে দেখা করুন, আমাদের দুর্গাপুরেও চেম্বার আছে, বাঁকুড়াতেও চেম্বার আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে দেখা করুন। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ফোন করুন, তারাই আপনাকে অ্যাড্রেস দেবে, তারাই আপনার বুকিং নেবে। সবসময় মাথায় রাখবেন বুকিং নাম্বারটা কিন্তু খুব দরকার। কারণটা হচ্ছে এটা শুধু পেশেন্টের জন্যই বলছি না, এটা যে কোনো ডিজিজের জন্য আপনি কিন্তু ডিসকাস করতে পারেন, একটা রোগের বিষয় কিন্তু জানতে পারবেন। পাড়া বলে না মানুষকে হেল্প করতে গেলে আপনাকে আশ্রমই খুলতে হবে সেটা নয়, আপনাকে ট্রাস্টে যেতে হবে তাই নয়, আপনাকে দান পুণ্য করতে হবে তাই নয়। কারণটা হচ্ছে কি আজকে যা হিসাবে যে মার্কেটে পজিশনটা রয়েছে, সবার কাছে কিন্তু সব রকম সুবিধা নেই। আপনার কাছে পকেট নেই, ঠিক না, কিন্তু আপনি কারো হেল্প করতে চান, আরে দরকার নেই, আপনি একটা ভালো করে ওনার বুকিং নাম্বারটা যদি দিয়ে দিলেন, পেশেন্ট যদি ভালো জায়গা গিয়ে যদি ভালো হয় আর সেখান থেকে যদি মন্দির দুয়া দেয় না, সেটাই কিন্তু অনেক বড় জিনিস আছে। তো এইটাই মাথায় রাখুন কি পেশেন্ট যদি থাকে, আপনি যেটা বলছিলেন ফ্লুইড যেটা নষ্ট হয়ে গেছে আমার, তো ফ্লুইড যদি তৈরি করতে চান তো আপনি ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে দেখা করুন, ঠিক আছে? একদম। এনবিপির প্রত্যেকটি চেম্বারে কিন্তু উপচে পড়া ভিড়, এবং এত মানুষের যে ভিড় থাকে তার একটা বড় পার্সেন্টেজ কারা থাকে বলুন তো? আপনাদের মতন অস্থির সমস্যায় আক্রান্ত মানুষরা থাকে। অস্থির সমস্যায় এনবিপিতে যে ট্রিটমেন্ট মানুষ পাচ্ছে সেটা অন্য কোথাও পাচ্ছে না, এটা প্রমাণিত সত্য। সে কারণে বলবো যারা সত্যি ব্যথার ভুগছে, ট্রিটমেন্ট করছেন, স্যাটিসফাই নন, তারা চাইলে একবার এনবিপিতে কিন্তু পৌঁছে যেতেই পারেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন? বাউরুয়া থেকে সঞ্জীব দাস। বলুন সঞ্জীব বাবু, কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে বেশ কিছুদিন ধরে শ্বাস নিতে গেলে একটু বুকের কাছে ব্যথা করছে। আচ্ছা, আমার একটু প্রবলেম বলতে ওই ঠান্ডা লাগার প্রবলেম আছে, যে কারণে আমার সর্দি কাশি গুলো হয়, কিন্তু মাস ধরে অনুভব করছি বুকের কাছে ব্যথা করছে শ্বাস নিতে গেলে।
এটা সব সময় যে হচ্ছে এমনটা না, যখন মাঝে মাঝে সেই সময়গুলো বুকে ব্যথা, এবং বুকে ব্যথার জন্য আমার কিন্তু কাজেরও খুব বিঘ্ন হচ্ছে। বুঝতে পারছি না যে কেন হচ্ছে এবং কি করলে এটা ঠিক হয়ে যাবে। পেট পরিষ্কার হয় কি আপনার? আমি এখনো অব্দি কোনো ডাক্তার দেখাইনি বা কোনো এক্সরে করাইনি। আপনাকে ডাক্তার দেখাতে বলিনি, আপনার বলছি পেট পরিষ্কার হয়? পেটের সমস্যা কি আছে আপনার? আরেকবার বলবেন। পেটের সমস্যা আছে আপনার? হ্যাঁ, লিভারের সমস্যা হয়, কিন্তু এটা এই মুহূর্তে হয়নি বা হচ্ছে না। আচ্ছা, দেখুন আপনার যে লিভারে যে সমস্যাটা রয়েছে না, আপনার যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আর আপনার যদি পেট পরিষ্কার যদি না হয়ে থাকে, তো আপনি যেটা এত চিন্তিতে আছেন বা আপনি বলছেন আমি কোনো ডাক্তার দেখাইনি, কোনো রিপোর্ট করিনি, তো এটা প্রথম আপনি ভুল করছেন কি কোনো ডাক্তারকে দেখাচ্ছেন না, কোনো রিপোর্ট করছেন না। কেন কি সামান্য একটা ছোট রোগই কিন্তু বড় রোগ নিয়ে আপনার শরীরের মধ্যে ব্লাস্ট করবে, আর তখন আপনার অফসোস হবে কি আমি তো কোনো রকম নেশা করতাম না ডাক্তারবাবু, আমি তো খুব ভালো মনের লোক ছিলাম, আমি তো কিন্তু পুজো পাঠ করতাম, তাহলেও কিন্তু আমার ডাক্তারবাবু ক্যান্সার হলো কি করে, তাহলে ডাক্তারবাবু আমার কিডনি ফেল হলো কি করে। তো এই উত্তরটা আমাকে না জিজ্ঞেস করে না, আপনার নিজের জিজ্ঞেস করুন কি সামান্য যে সমস্যাটা হচ্ছে সেটা নিয়ে আপনি কি ক্যাজুয়াল নিয়েছিলেন না সেই সময় আপনি সিরিয়াস হয়েছিলেন। আজকে তো ব্লাস্ট হবেই, আজকে তো আপনার রোগ হবেই বড়, এখন আপনাকে ডাক্তার কি করে বাঁচাবে? আপনি তো আগে নিজের রোগকে পুষে বড় করে নিয়েছেন। তো দেখুন যখনই আপনার শরীরের মধ্যে কোনো রকম অঙ্গতে আপনার যদি প্রবলেম হচ্ছে, তো বলে না কি নিশ্চয়ই কিছু হয়েছে তাহলে তো হাওয়াটা উঠছে, তাহলে কি করে হাওয়াটা উঠবে। তো ঠিক ওই রকমই আপনার যে সমস্যাটা, আপনার শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম রয়েছে, আর প্রবলেমটা খোঁজার কাজটাই হচ্ছে ডাক্তারদের। আর আপনি ডাক্তারদের যদি না দেখান, ওই পয়সাটা ফিসের পয়সাটা যদি বাঁচাতে চান, তাহলে ওই হসপিটালে খরচা করুন, গাদা গাদা টাকা খরচা করুন, ঠিক না? তো আপনি একটা কাজ করুন, যেটা হচ্ছে উষ্ণ গরম জল খেতে চালু করুন। কেন আপনি তো স্টুডিওতে ফোন করলেন, এখানে তো আপনার ফিসটাও বেঁচে গেল, তো ফ্রিতেই আপনি উপায় নিয়ে নিন, যেটা হচ্ছে আপনি উষ্ণ গরম জলটা খান। তাতে যদি উপকার হয় তাহলে আপনি এসে চেম্বারে দেখা করুন। কেন কি আপনার পেট পরিষ্কার হচ্ছে না, আর যে কারণের জন্য আপনার যে বললেন লিভারের সমস্যাটা রয়েছে, এর কারণের জন্য আপনার জিআরডি সমস্যা আছে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ। এই ডিজিজের মধ্যে কি হয়, আপনার মনে হয় কি আমার হার্টের কোনো সমস্যা রয়েছে, আপনার মনে হয় কি আমার কোনো রকম বুকে প্রবলেম রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিআরডি সমস্যা দিকে। তো এর মধ্যে আপনার ভয় পাওয়ার কিছু নেই, গরম জলটা খান, রিচ খাবারটা কমান, লাইফস্টাইলের মধ্যে এক্সারসাইজটা যোগ করুন, তাতেই আপনি সুস্থ হয়ে যাবেন। এরপরে যদি না হয়, এইবার তো আপনাকে ডাক্তার কাছে যেতে হবে। একদম ভালো থাকতে হলে তো ডাক্তারবাবুদের কাছে যেতেই হবে। তবে এনবিপির এই অনুষ্ঠান প্রায় আপনি দেখতে পাবেন, যে কোনো চ্যানেল এদিক ওদিক সার্চ করলেই প্রচুর অনুষ্ঠান পাবেন। মেসেজ থাকে, মেসেজটা কিন্তু ভীষণ ভালো থাকে, পুরোটাই আপনার কাজের থাকে। তাই অনুষ্ঠানগুলো ফলো করুন, ভালো কথাগুলোকে গ্রহণ করুন, আর জীবনে সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। আর তারপর তো এনবিপির চিকিৎসকেরা সব সময় রইল আপনার পাশে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি শ্যামবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার চোখের উপরে আমি যখন রাস্তায় বা বেরোই রাত্রির দিকে, ফোকাসিং লাইট গুলো যখন আসে গাড়ি, তখন একটা রাম মতন একটা দেখায় ফোকাসিং লাইট গুলো, কিন্তু আমার চোখের দেখার দিকে কোনো অসুবিধা হয় না, বুঝতে পেরেছেন? কিন্তু রাত্রির দিকে ফোকাসিং লাইট গুলো, গাড়ির লাইট গুলো বা হেডলাইট গুলো বা মোটর বাইকের লাইট গুলো। আপনার বয়স কত এখন? আমার বয়স 70। 70 বছর। সুগার আছে আপনার? না, সুগার নেই, আমার চোখে চশমা আছে। আপনি চোখে ডাক্তারকে দেখিয়েছিলেন? চোখের পাওয়ার কমে গেছিল বলে চশমা নিয়ে চলে আসে। আচ্ছা, চোখে ডাক্তারকে দেখানো হচ্ছে এখন? চোখের ডাক্তার আমি দেখিয়েছিলাম, তা ওনারা বলছেন ছানি পড়েছে, কিন্তু ছানি পড়লে তো চোখের ভিশনটা কমে যাওয়ার কথা। না 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 না, আপনি ভুল ধারণা। দেখুন আপনাকে বলি, যেটা হচ্ছে চোখে যে ছানি পড়াটা না, অনেক রকম স্টেপ আছে তার মধ্যে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অনেক রকম রয়েছে। যখন আপনার পেকে যাবে, ছানিটা যখন পেকে যাবে, তখন কি হবে, পুরো অন্ধকার, আপনি আর দেখতে পারবেন না। এটা হচ্ছে সিমটমস। আমি কি বললাম, সামান্য একটা রোগ, সামান্য যদি আপনার শরীরের মধ্যে যদি আসছে, আপনি বুঝে যান একটা বড় ডিজিজ কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকছে, তখনই কিন্তু আপনাকে প্রিকশন নিতে হবে, তখনই কিন্তু আপনাকে অ্যালার্ট হতে হবে। তো এইবার আপনার যে চোখে যে সমস্যাটা, দেখুন একটা 70 বছর বয়স, একটা বয়স তো একটা ফ্যাক্টর আছে। এই বয়সের মধ্যে একটা ছানি পড়ে যাওয়া সাধারণ ব্যাপার রয়েছে, ছানির জন্য অপারেশন করা সেটাও কিন্তু সাধারণ ব্যাপার রয়েছে, একদিনের মধ্যে ডিসচার্জ হয়ে যায় পেশেন্ট।
কিন্তু এই ছানির জন্য যে অপারেশন করে ফেললেন, যে কারণের জন্য আপনার ছানি আবার হবে না, এটা কি গ্যারান্টি আছে? আর চোখটা ভালো থাকবে সেটা কি গ্যারান্টি আছে? কারণ কি ম্যাক্সিমাম কেস আমরা এটাও পাই, কাটনে যাও কুছ আচ্ছা হো যাতা হ্যায় বুড়া, ঠিক আছে? তো কারো এখনকার যুগের মধ্যে ভালো করতে নেই, আমি তো বুঝে গেলাম এখনই। আপনাকে যেটা আমি বললাম সেটা হচ্ছে, আপনি চোখে যদি আপনার সমস্যা হয়ে থাকে ছানির জন্যে, তো আপনাকে অপারেশন করতে হবে না। যখন আপনার স্টেজ 1-এ রয়েছে, সেখানে আপনি ন্যাচারাল ট্রিটমেন্ট যদি করেন, তো সেখানে আমরা বলছি আপনাকে অপারেশন করতে হবে না, উইদাউট সার্জারি এই ছানিটাও কেটে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনার দেখা করতে হবে। আপনি শ্যামবাজারে থাকেন, আপনি শোভাবাজারে আমাদের চেম্বার, যেখানে প্রতি বুধবার দিন রুগী দেখা, কালকে ডেট আছে, কালকে এসে দেখাতে পারেন। আর যদি পারেন, আপনি যেটা বলছিলেন না, আমি রাস্তায় লাইট পড়লে সমস্যা হয়, তো এখানে আপনি একটু চেষ্টা করে চোখকে রেস্ট দেওয়া, ঠিক আছে? যখন আমরা কম্পিউটারে খুব বেশি কাজ করি, ফোনে যখন বেশি ঘাঁটি, সবসময় কিন্তু আমাদের ড্রাইভারে যে কাজ আছে, ঠিক আছে, বা ট্রাফিক পুলিশের কাজ আছে, এই ডাস্টের মধ্যেও কিন্তু দাঁড়িয়ে ওরা কাজ করে, তো চোখের উপরে একটা প্রেশার পড়ে। তো নার্ভের যে সমস্যা নিয়ে আজকে টপিক বলছিলাম, তো এখানে একটা ব্যাপার আছে, দেখবেন আপনি যখন রিপোর্ট করবেন তাহলে আপনার লেখা থাকে চোখের উপরে কিন্তু প্রেশারটা বাড়ছে, চোখের উপরে নার্ভের সমস্যাটা বাড়ছে। তো এইরকম যে প্রবলেমগুলো যখন আসে না, তখন আপনি বুঝে যান কি আপনার চোখে নিয়ে আপনি বেশি কাজ করেন। আজকে যদি আপনার হাঁটুর সমস্যা নিয়ে হয়ে থাকে, আপনার জেল যে শোকাচ্ছে, সেখানে কি বলা হয় কি আপনি অত্যধিক যদি ব্যায়াম করেন বা আপনি অত্যধিক যদি পরিশ্রম করেন, তাহলে কিন্তু সমস্যাটা হয়। তো এর মধ্যে চোখে রেস্ট দিন। চোখে রেস্ট কী করে দেবেন? আমরা বারে এক্সারসাইজ দেখিয়েছি চোখে। এই যে তালুটা রয়েছে, ভালো করে ঘষুন করার পর যে আপনার তাপটা যে হচ্ছে, গরম হচ্ছে না, এইটাই আপনি চোখে উপরে পাতায় লাগান, ঠিক আছে? আবার ঘষুন, আবার লাগান, 5 টাইমস করে আপনি দিনে করুন, ঠিক আছে? আর খুব বেশি রোদ যখন থাকে, আপনি সানগ্লাস ইউজ করুন। যদি ঝড় হচ্ছে বা আপনি ডাস্টি জায়গা রয়েছেন, সেখানে কিন্তু আপনি হোয়াইট গ্লাস ইউজ করুন, অনেকটা ভালো থাকবেন। যত পারেন আপনি প্রিকশন রাখুন না, এগুলো করতে তো আপনার লাগছে না কোনো টাকা, করুন না এগুলোই, তাতে অনেক ভালো থাকবেন আপনি। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কৌশিক বলছিলাম, কৌশিক হালদার গড়িয়া থেকে। আচ্ছা, বলুন কৌশিক, কি সমস্যা? সমস্যা বলতে আমার মানে ইদানিং, তো মানে একটু জোরে বলবেন কৌশিক। কি ইদানিং আমার কিছু ভারী কাজ করলে বা কিছু কাজ করলে হাতটা কি দিন না পাবো, ঠিক আছে? তো হাতটা ভারী কাজ করলে কি হচ্ছে আপনার? মানে ভারী কিছু জিনিস হয়তো আনলাম, হ্যাঁ, কিছু আনার পরে কিছুক্ষণ পরে হাতটা কাঁপছে, হালকা হাতটা কাঁপছে। তখনই আয়নাটা ধরে যখন চিরুনি মাথা ছানছি, তখনও কাঁপছে দেখি। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত হলো? বয়স হচ্ছে 25। বাবা, এইটুকু বয়সে যদি হাত কাঁপবে, তাহলে আপনি হাত ধরবেন কি করে? আপনার বিয়ে হয়েছে? দুর্বল ভাব লাগছে। বিয়ে হয়েছে কি আপনার? শরীরটাকে শিথিল করে। কৌশিক, আপনি কি বিবাহিত? নিশ্চয়ই নয় বোধহয়। না 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 না। হ্যাঁ, দেখলেন তো আমার ভবিষ্যৎবাণীটা কোথায় চলে গেল। আপনার যখন এই বয়সে যখন হাত কাঁপছে, তাহলে আপনি হাত ধরবেন কি করে? মানে আপনি যে ভালোবাসবেন, যাকে প্রেম করবেন বা যার সঙ্গে বিয়ে করবেন, তাহলে আপনি হাত ধরবেন কি করে? এটা আপনাকে আমি অ্যালার্ট করছি, এখন থেকে আপনি সাবধান হয়ে যান, আর এখন থেকে বুঝে যান। এই যে টপিক আমরা আজকে নার্ভ নিয়ে করছিলাম, ঠিক ওই রকম রিলেটেডই কিন্তু আপনার প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে। সেটা হচ্ছে আপনি যে নার্ভের সমস্যা নিয়ে যেটা বলছেন, এটাও একটা নার্ভের পার্ট আছে। এটা হচ্ছে আপনি বলতে পারেন স্টার্টিং কম্পোবাতে, এটা স্টার্টিং স্টেজ আছে, যেটাখানে কী হয়, আমাদের হাতগুলো কাঁপতে থাকে, আপনি সাইন করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না। এইটুকু বয়সের মধ্যে খুব কম পেশেন্ট আমরা পাই, এটা ম্যাক্সিমাম পেশেন্ট পাই আমরা 40-এর পর। তো আপনি 25 বছর বয়সে যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সত্যি সমস্যায় পড়ে যাবেন। আপনার যে ব্রেনে যে সেলগুলো রয়েছে, এই সেলের মধ্যে কেমিক্যাল তৈরি হয়, যেটা হচ্ছে ডোপামাইন। আপনার ডোপামাইন তৈরি হচ্ছে না, তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে যাতে কী করে আমরা ন্যাচুরালি ডোপামাইনকে তৈরি করতে পারি, আর যার ফলে আমাদের এই সমস্যাটা মিটে যাবে। প্রোটিনটা আপনি নেবেন, ঠিক আছে? যখনই আপনার বলে দেব, আপনি যে কোনো প্রোটিন কিন্তু খান, প্রোটিনের অভাবের জন্যে, নিউট্রিশনের অভাবের জন্য কিন্তু এই সমস্যাটা হচ্ছে আপনার, ঠিক আছে? ব্যায়াম করুন, টেনশনটা কমান, আর এই ফোন ঘাটাটা বন্ধ করুন, এইটা নতুন জেনারেশনকে নষ্ট করছে, ঠিক আছে? আর যদি পারেন আপনি যেখান থেকে আপনার নিয়ারেস্ট কোন চেম্বারটা আছে, সেখানে এসে একটা দেখা করুন, যাতে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। আর আশা করছি যদি এটা ঠিক হয়, আপনি বিয়ে করার পর হাতও ভালো করে ধরতে পারবেন।
একদম ঠিক কথা। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, আপাতত তো এনবিপির চিকিৎসকরা আপনার হাতটা শক্ত করে ধরতে চায় যতক্ষণ আপনি সম্পূর্ণ ভালো না হচ্ছেন। আমাদের এনবিপির সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই মধ্যমগ্রাম চেম্বারে, সোমবার করে, মঙ্গলবার করে ওনাকে কিন্তু শিবপুর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, বুধবার করে ওনাকে বাল্টিগুড়ি এবং শোভাবাজার, কলকাতার শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার বেলুর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, শুক্রবার দিন বৃহস্পতিবার আমতলা চেম্বার তো বললাম, শুক্রবার দিন বেলুর চেম্বারে পাচ্ছেন, শনিবার দিন আপনারা খিদিরপুরে পাচ্ছেন এবং রবিবার দিন আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ভট্টাচার্যকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে শুক্রবার দিন পেয়ে যাচ্ছেন, সোমবার দিন বেলুর চেম্বারে পাচ্ছেন এবং মঙ্গলবার দিন আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ডক্টর এস ঘোষালকে ল্যান্সটাউন চেম্বারে বৃহস্পতিবার করে। তার পাশাপাশি একটু বলবো যে ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু বিভিন্ন জেলাতে পাচ্ছেন, গুরুত্বপূর্ণ স্থানে পেয়ে যাচ্ছেন, সেখানে যোগাযোগ নিশ্চয়ই করতে পারেন। যেমন মেচেদায় কিন্তু ওনার চেম্বার রয়েছে, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুরে কিন্তু ম্যাডামকে পেয়ে যাচ্ছেন। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কিন্তু ফোন করতে হবে। ডক্টর এ হালদার এনবিপির অন্যতম একজন অভিজ্ঞ চিকিৎসক, তাকে আপনারা হেরিয়াতে কিন্তু পেয়ে যাচ্ছেন, মুর্শিদাবাদের বহরমপুরে পাচ্ছেন, নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু পেয়ে যাচ্ছেন, আপনারা হলদিয়ায় পেয়ে যাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন। এছাড়া দিল্লিতে কিন্তু উনি থাকছেন এবং সাথে অবশ্যই থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এছাড়া কিন্তু বাংলাদেশের চেম্বারও বি শর্মা এবং ডক্টর এ হালদারকে আপনারা একত্রে কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মাসের লাস্ট উইকে বাংলাদেশের চেম্বার থাকে। বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই আপনাদের একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আরও একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল, তাকে কিন্তু আপনারা নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন আপনারা, মালদা, শিলচর এবং গুয়াহাটি চেম্বারে কিন্তু পাচ্ছেন। পাশাপাশি নতুন চেম্বারগুলোর কথা বলবো, আসামের ডিব্রুগড়ে কিন্তু চেম্বার রয়েছে। আসামের ডিব্রুগড়ের নতুন চেম্বার আপনাদের জন্য 28শে জুলাই কিন্তু চেম্বার রয়েছে এবং গঙ্গারামপুরে কিন্তু আপনারা জুলাই মাসের মাঝামাঝিতে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এগুলো সব নতুন চেম্বার, সে কারণে কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মা উপস্থিত থাকবেন এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এর পাশাপাশি মধ্যমগ্রামে এতদিন ধরে কিন্তু যারা বনগাঁর দিকের বন্ধুরা ছিলেন তারা কিন্তু চলে আসতেন, তবে এখন আরও একটু সুযোগ আপনাদের জন্য, একেবারে বাড়ির পাশে চেম্বার কিন্তু পেয়ে যাবেন। বনগাঁতে কিন্তু চেম্বারের ওপেনিং ডেট একেবারে মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। আগস্টের ফার্স্ট উইকেই কিন্তু বনগাঁতে নতুন চেম্বার শুরু হচ্ছে। প্রথম দিন অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন আর বিস্তারিত একটু জেনে নেবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, আমি নয়াটি থেকে পুষ্প চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন দিদি ভাই, কি প্রবলেম? আমার ছেলের না ভ্যাকসিন দেওয়ার পরে ওই যে মানে কি যেন গেল, ওই কোভিড ভ্যাকসিন গুলো তো? আমার মাথা এখন না কাজ করছে না, অ্যালোপ্যাথি দেখিয়েছি, হোমিওপ্যাথি দেখিয়েছি। প্রবলেমটা কি হচ্ছে ছেলের বলুন, চট করে, সময় কম। ওর হাতে না দানা দানা লাল লাল হওয়ার আগে কাটা কাটা লাগে, তারপরে দেখলাম কি যে হাতে পুরো লাল লাল হয়ে গেছে, মুখের মধ্যে, মাড়িতে, হ্যাঁ এইসব জায়গায়। আমি আগে ভাবতাম যে অ্যালার্জি এরকম বছরে 2-3 হয়। আচ্ছা, আপনার অ্যালার্জি ডিম 3 বার খাওয়ানো বন্ধ করে দিয়েছি, কিন্তু না খাওয়ানোর পরও দেখলাম 5-6 মাস হয়ে গেল খাওয়াচ্ছি না, যে 4-5 দিন হয়ে গেল এরকম প্রবলেম দেখা দিয়েছে, কিন্তু খেতেও পারে না। দেখুন আপনাকে বলি এবার কি আপনাকে করতে হবে, যেটা হচ্ছে শুধু আপনারই নয়, যারা যারা কিন্তু ভ্যাকসিন নিয়েছিল তাদের কিন্তু কোনো না কোনো একটা সমস্যা অ্যারাইজ করছে। ইনফ্যাক্ট যদি আপনি বলেন আমি কিন্তু ভ্যাকসিন নিইনি, হ্যাঁ, আর আমাকে যদি আপনি বলেন আমি ভ্যাকসিন কোভিডের সময় কিন্তু ফুল ফেসে চেম্বার করেছি, তো ওনার যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে, উনি যে ভাইরাসটা শরীরের মধ্যে যে এসছে সেটা কিন্তু ভ্যাকসিন থেকে এসছে। এবার এর জন্য কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বাড়িতে না বসে। তো আমি আপনাকে বলবো আপনি নয়াটি থাকেন, মধ্যমগ্রামে আমাদের চেম্বার, প্রতি সোমবার শুক্রবার আমাদের চেম্বার হয়, সেখানে এসে একটু দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবে। শরীরের মধ্যে যে ভাইরাসটা গেছে এই ভাইরাসটাকে বার করতে হবে, আর তার জন্য একমাত্র আপনাকে এনবিপি কাজই করতে হবে। একদম, যদি আজকে হাতে সময় একদম নেই, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য বা অপারেশনের ইচ্ছুক নন, তার জন্য কিন্তু আপনারা পৌঁছে যেতেই পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।